বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে নেরেশনের সেন্টেন্সগত পরিবর্তন পড়ছিলাম, তাই না? তো এই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ছি, ইন্টারগেটিভ সেন্টেন্স পড়ছি, অবজেক্টিভ সেন্টেন্স পড়ছি এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়ছি। এটা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের 3 নম্বরে বলা উচিত ছিল, কিন্তু তোমাদের সুবিধার জন্য এটা একটু রুলটা বড় হওয়ার কারণে আমরা এটা 5 নম্বরে নিয়ে আসছি। তো কথা বুঝতে নাই? তো আমরা আজকে পুরো ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনবেন কিভাবে, তাই না? মানে একটা সেন্টেন্সকে যদি না চিনেন তাহলে তো পরিবর্তন করতে পারবেন না। অবশ্যই সেন্টেন্সটা চেনার উপায় কি? আমি শর্ট করে লিখলাম চিউ, মানে হচ্ছে চিনিবার উপায়। এই সেন্টেন্সটা মূল ভাব দ্বারা শুরু হবে। কি দ্বারা? মূল ভাব দ্বারা শুরু হবে। মূল ভাবের পরে অবজেক্ট এক্সটেনশন কমপ্লিমেন্ট থাকবে। কি কথাটা কি বুঝছো না? নাই শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। এটা 1 নং পদ্ধতি, ঠিক আছে? 2 নং হচ্ছে এই মূল ভাবটা আছে না, মূল ভাব বুঝো তো নাকি? যেমন ওপেন দা ডোর, কথা বুঝছো, ডু দা ওয়ার্ক, গো টু হবে এরকম। এরপরে অথবা মূল ভাব, এই মূল ভাবটা আছে না, মূল ভাবটার পূর্বে একটা অ্যাডভার্ব থাকতে পারবে। কি থাকতে পারবে? অ্যাডভার্ব থাকতে পারবে। এরপরে কি থাকবে? মূল ভাব থাকবে। মূল ভার্বের পরে আমাদের যা কিছু থাকে যেটা আর কি, মূল ভার্বের পরে অবজেক্ট এক্সটেনশন কমপ্লিমেন্ট এগুলো থাকবে আর কি। কি কথা কি বুঝছো? আরেকটা পদ্ধতি আছে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স চেনা, সেটা হচ্ছে লেট দিয়ে শুরু হবে বাক্যটা। কি দিয়ে? লেট দিয়ে শুরু হওয়ার পরে এখানে পার্সোনাল অবজেক্ট থাকবে। কি থাকবে? পার্সোনাল অবজেক্ট, PRSONAL, পার্সোনাল অবজেক্ট। এরপরে মূল ভার্বের একটা V1 থাকবে। এরপরে বাকি অংশের পর কি থাকবে? ফুল স্টপ থাকবে। আর এটা অ্যাডভার্ব থাকতে পারে, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সদা সত্য কথা বলো। প্লিজ হেল্প মি, এই যে প্লিজটা হলো হ্যাঁ কাইন্ডলি, এগুলো হলো অ্যাডভার্ব। কথা বুঝছো? নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না, এটা হচ্ছে অ্যাডভার্ব। কথা কি বুঝছো? তাহলে এই হলো সেন্টেন্স চেনার হবে। এই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব এগুলো দেওয়া বোঝায়। কথা বুঝছো? আশা করি যে তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরিবর্তনটা কিভাবে করব একটু খালি বলি। যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা মূল ভাব দিয়ে কিংবা অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, ভালো করে বুঝেন, কি দিয়ে? মূল ভাব দিয়ে কিংবা অ্যাডভার্ব দিয়ে শুরু হবে, তখন আমাদের ইনভার্টেড এই যে আরভি এবং আরএস আছে না, আরভি এবং আরএস কে কানেক্ট করার জন্য টু ব্যবহার করতে হবে। কি বললাম বলেন দেখি? মানে যখন বাক্যটা মূল ভাব দিয়ে শুরু হবে, কি দিয়ে? মূল ভাব দিয়ে, অথবা মূল ভার্বের পূর্বে কি থাকবে? অ্যাডভার্ব থাকবে, তখন বাক্যটাকে কানেক্ট করার জন্য অর্থাৎ আরভি এবং আরএস কে কানেক্ট করার জন্য টু ইউজ করতে হবে। আর যখন বাক্যটা লেট দিয়ে শুরু হবে, কি দিয়ে? লেট দিয়ে শুরু হওয়ার পর পার্সোনাল অবজেক্ট থাকবে, যেমন লেট মি ডু দা ওয়ার্ক, তখন ওই আরভি এবং আরএস কে কানেক্ট করার জন্য ড্যাট ইউজ করতে হবে। কথা বুঝছো? আমরা আপাতত এই যে মূল ভাব দিয়ে শুরু হওয়া এটা এবং এইটা নিয়ে আলোচনা করব। এটা আমরা হচ্ছে ভিডিওর শেষে আলোচনাটা করব। কি কথা কি বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এখন পরিবর্তনের নিয়মটা কি? পরিবর্তনের নিয়ম কি? পরিবর্তনের নিয়ম, কথা বলিও না। পরিবর্তনের নিয়মটা কি? প্রথমে কি নেবেন? আরবি কি নেবেন? সাবজেক্ট নেবেন। এরপরে সাবজেক্ট নেওয়ার পরে তোমরা অ্যাডভাইস নিবা। কি নিবা? অ্যাডভাইস নিবা, কিংবা উপদেশ বুঝালে আর কি, কিংবা ওয়ার্ডার নিবা, ORDERED, অথবা প্লিজ অর্থাৎ কাইন্ডলি দ্বারা শুরু হলে তোমরা নিবা রিকোয়েস্টেড। কি নিবা? REQUESTED, রিকোয়েস্টেড নিবা। না হলে কি নিবা? টোল্ড নিবা। যদি আদেশ উপদেশ কোনো কিছু যদি তুমি বুঝতে না পারো তাহলে টোল্ড নিতে পারবা, এটা সোজা পদ্ধতি আর কি। অথবা তুমি নিষেধ বোঝা, বাক্যটা যদি নেগেটিভ হয়, কথা বুঝছো, তাহলে ফরবেড শব্দটা ইউজ করতে পারবা। FORBAD, ফরবেড শব্দটা ইউজ করতে পারবে, ঠিক আছে? অথবা তোমরা অর্ডারের আরেকটা শব্দ আছে কমান্ডেড, এই শব্দটা কি করতে পারো? ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে আমি কি দিলাম? অ্যাডভাইস, অর্ডার, রিকোয়েস্টেড, টোল্ড, ফরবেড, ঠিক আছে? এরপরে তোমাদের যেটা করতে হবে, এই যে কানেক্ট করার জন্য আরভি এবং আরএস কে কানেক্ট করার জন্য তোমাদের ব্যবহার করতে হবে টু। কি করতে হবে? টু ব্যবহার করতে হবে। টু এরপরে আমরা জানি ভার্বের কি পরে? ভার্বের বেস ফর্ম পরে। আমি V1 লিখে দিলাম আর কি বোঝার জন্য। তারপরে হচ্ছে এরপরে কি থাকবে? অবজেক্ট এক্সটেনশন, বাকি পরিবর্তনগুলো কি করতে হবে? করতে হবে। কি কথা বুঝছেন? এখন একটু যদি বলি যে রিকোয়েস্ট কখন নেবেন?
যখন অনুরোধ বুঝাবে, অনুরোধ কখন বুঝাবে? প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হলে। কথা বুঝছো? যেমন প্লিজ হেল্প মি, কাইন্ডলি ডু দা ওয়ার্ক, আমাকে সাহায্য করো, দয়া করে কাজটি করো। যদি মূল ভাব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আদেশও বুঝাইতে পারে, উপদেশও দিতে পারে, অর্ডারও দিতে পারে। অথবা যদি নেগেটিভ বাক্যটা শুরু হয়, নেগেটিভ তো বুঝেন নাকি? হ্যাঁ, মানে হচ্ছে নেভার টেল এ লাই, ডোন্ট ডিস্টার্ব মি, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হলে ফরওয়ার্ড ইউজ করতে পারবে। আর অর্থাৎ যদি কোনো আদেশ উপদেশ তুমি কিছু বুঝতে পারতেছো না সেক্ষেত্রে কি? টোল। ঠিক আছে, এখন আমাদের বিষয়টা হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতে হবে। আর যে 3 নাম্বারটা আছে এটা আমরা হচ্ছে এই নিয়মটা পড়ার পরে পড়বো। কি কথা কি বুঝো নাই? দেখো আমি এক্সাম্পল দিচ্ছি একটা, দেখেন একটা নাম্বার এক্সাম্পল দেখেন। হি সেড টু মি, কি বললাম? হি সেড টু মি, কমা দিলাম যে প্লিজ, কি দিলাম? প্লিজ ডু দা ওয়ার্ক, দয়া করে কাজটি করো। ঠিক আছে, ফুল স্টপ ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তাহলে করব কিভাবে বলেন তো? তাহলে এটা প্লিজ আছে তো নাকি? অনুরোধ বুঝাইছে, ক্লিয়ার তো নাকি? তাহলে এখন আমরা ইনডিরেক্ট করব। কি করব? ইনডিরেক্ট করব। তাহলে আমরা রিপোর্টিং ভাবে সাবজেক্ট বসাইলাম হি নাকি, তারপরে রিকোয়েস্টেড আর ই কিউ ইউ ই এস টি ডি, রিকোয়েস্টেড, তারপর অবজেক্টটা তো বসে যাবে নাকি, তারপর মি নাকি। এবার কি এটা প্লিজ কাইন্ডলি তুলে দিতে হবে। ঠিক আছে, এটা একবার জানলে হয়ে গেল। তারপরে আমাদের এটা তো আরভি, আর এটা কি আরএস, কানেক্ট করার জন্য আমরা কি ব্যবহার করব? টু ডু দা ওয়ার্ক। বুঝলেন না বুঝলেন নি? বুঝছেন? যদি বুঝেন এখন আমি একটা করতে দিচ্ছি, এটা তোমরা করে দেখাবা। ঠিক আছে, দেখেন আমি বললাম যে কাইন্ডলি, কি দিলাম? কাইন্ডলি হেল্প মি, কাইন্ডলি হেল্প মি, কমা দিলাম ইনভার্টেড কমা। এটা আমি ফুল স্টপ দেওয়ার কথা, তাই না? আমি কমাটা কেন দিলাম বলো তো? কারণ এই যে আমাদের যে রিপোর্টিং ভাবটা আছে এটা পরে বসালে এখানে কমা হয় যদি ফুল স্টপের পরে এখানে না বসে। এখন দেখেন এবার লিখলাম যে কাইন্ডলি হেল্প মি নাকি মিনা সে টু মি। ঠিক আছে, আচ্ছা তোমাদের 1 মিনিট সময় দিলাম, এটাকে ইন্ডিকেট করে দেখাও। ঠিক আছে, তো লক্ষ্য করেন নিশ্চয়ই তোমাদের করা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো মিনা সে টু মিনা, তাহলে কি হবে? মিনা রিকোয়েস্টেড আর ই কিউ ইউ ই এস টি ডি, রিকোয়েস্টেড মি নাকি। তারপরে কি কাইন্ডলি তুলে দিতে হবে। আসো, তারপরে যে টু, কি হবে? টু হেল্প, এটা মিটা কার কাছে যাবে? সাবজেক্টের কাছে যাবে। সাবজেক্টকে মিনাকে প্রোনাউনে কনভার্ট করো সি, তাহলে এটা তো অবজেক্ট হিসেবে আছে, সি অবজেক্ট, তাহলে কি হবে? হার। ঠিক, কথাটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা প্লিজ থেকে আমরা এটা শেষ করলাম। ঠিক আছে, এবার লক্ষ্য করেন, দেখেন আমি মিশাই দিলাম, তোমরা নিজে নিজে পড়বা। এখন এটা লক্ষ্য করেন। এবার एग्जांपल নাম্বার 3, তাই না? এবার দিলাম যে ডন্ট, কি দিলাম? ডন্ট ওয়েস্ট ইওর টাইম, ডন্ট ওয়েস্ট ইওর টাইম মানে কি? তোমার সময় নষ্ট করিও না। ঠিক আছে, এরপরে দিলাম কে বললো? দ্য টিচার সেড টু, কাকে বললো? সেড টু দ্য স্টুডেন্ট, এই যে এস করে দিলাম। ঠিক আছে, এখন আমি এটা করে দিব না, তোমার একটা করে দিব নাকি? আমি একটা প্রথমে করে দিব নাকি তোমরা নিজেই করবা? আমি একটা করে দিই। তারপরে দেখেন এই যে এটা নেগেটিভ না, নেগেটিভ মানে নিষেধ না, তাহলে আমাদের রিপোর্টিং ভাবটা আগে যাবে। তাহলে আমাদের ইনডিরেক্ট করতে গেলে কি করা লাগবে? দা টিচার। সবাই বুঝতে পারতেছো? বুঝতেছি। নেগেটিভ না, নেগেটিভ থাকলে ফরওয়ার্ড নেবেন, কি দিবেন? ফরওয়ার্ড। ঠিক আছে, ফরওয়ার্ড কাকে ফরওয়ার্ড করলো? দা স্টুডেন্ট, ছাত্র ছাত্রীদেরকে। ঠিক আছে, এরপরে ডন্ট দিতে হবে তুলে, এটা কিন্তু মনে রাখবেন। ডন্ট কি করতে হবে? তুলে দিতে হবে। তারপরে আমাদের ব্যবহার করতে হবে টু। ঠিক আছে, টু এই যে ডব্লিউ এ এস টি, ওয়েস্ট। ইওরটা কার কাছে যাবে বলেন? স্টুডেন্টের কাছে যাবে। স্টুডেন্টের প্রনাউন কি? দে। তাহলে স্টুডেন্টের প্রনাউন যদি দে হয় তাহলে ইওরটার পজিটিভ হচ্ছে দেয়ার পজিটিভ দে আর। গুড, যা পার্সোনাল প্রনাউন গুলো ভুল হচ্ছে না। এবার লক্ষ্য করেন, এরপরে হচ্ছে টাইম।
শেষে কি হয়ে যাবে ফুল স্টপ। উত্তর হওয়ার পরে সবই কি হয়ে যাবে ফুল স্টপ। এটা আরেকটা নিয়মে করা যাবে, আরেকটা নিয়মে করা যাবে। বলেন নিয়মটা কি? তোমরা যদি ফরম্যাট শব্দটা ইউজ না করো, যদি টোল্ড দাও, কি দাও টোল্ড দাও, তাহলে বিষয়টা এরকম করে দাও। আমি অর দিয়ে আরেকটা করে দিলাম, দা TEACHER, the teacher told the student। ধৈর্য আছে তো নাকি? এরকম আর কি, the teacher told the student। কথা বুঝছো? আচ্ছা, এরপরে তোমাদের যখন ফরম্যাট শব্দটা ইউজ করবে না তখন নট টু ইউজ করতে হবে। নট টু ওয়েস্ট দেয়ার টাইম। কি কথা কি বুঝতে পারলে? যখন ফরম্যাট শব্দটা ইউজ করবেন রিপোর্টিং ভার্বে, বুঝছেন, তখন তোমরা এখানে টু দিবা। আর যদি এখানে টোল শব্দটা ইউজ করো তাহলে নট টু ইউজ করতে হবে। কি বুঝতে পেরেছো? তাহলে আমি যদি সেম একটা দিই তোমরা করতে পারবা? তো দেখো, যদি করতে পারো তাহলে তো ভালো, না হলে তো আরো ভালো। দেখেন এবার তাহলে एग्जांपल নাম্বার কত? ডি। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমি দিলাম যে হি সেড টু মি কমা ডন্ট DISTURB ডন্ট ডিস্টার্ব মি ফুল স্টপ। আচ্ছা ওকে, তোমাদেরকে এটা 1 মিনিট সময় দিলাম, তোমরা করে দেখো। ওকে, তুমি স্টপ করে দাও। আচ্ছা লক্ষ্য করেন, তোমরা নিশ্চয় করে ফেলেছো সবাই? আচ্ছা, তাহলে বিষয়টা এমনি বলেন তো, হি ফরবেড মি, কি দিলাম? হি ফরবেড মি টু ডিস্টার্ব মিটা তুই যাবে কার কাছে? তাহলে এখানে, তাহলে হবে টু ডিস্টার্ব হিম, অর্থাৎ তাকে ডিস্টার্ব না করতে নিষেধ করলো। কি বুঝতে পেরেছো? আর অরটা কি হবে তাহলে? তাহলে হবে হি told me not to disturb him। হ্যাঁ, not to disturb him। কি বুঝতে পেরেছো? তাহলে পারবা তো নাকি? আচ্ছা, তাহলে আমরা প্লিজ দিয়ে নিলাম একটা, আর একটা ডন্ট বা নেগেটিভ থাকলে কিভাবে হবে এটা একটা নিলাম। আচ্ছা, এখন আরো দু একটা দিই। এবার তখন মূল ভাব দিয়ে যদি শুরু হয় দিদি, কি হয়? মূল ভাব দিয়ে শুরু হয়। তাহলে এখানে এটা কত নাম্বার एग्जांपल হবে? ই নাম্বার। ঠিক আছে, তো লক্ষ্য করেন, দা টিচার, কি দিলাম? দা টিচার তো সরি said to the student, the teacher said to the student, তারপর হচ্ছে ফলো, কি দিলাম? ফলো FOLLOW, ফলো মাই এক্সাম্পল, কি দিলাম? ফলো মাই এক্সাম্পল হোয়াট আই সে টু ইউ, হোয়াট আই সে টু ইউ। আচ্ছা, আমি তোমাদেরকে যা বলি তোমরা তা অনুসরণ করো। কথা বুঝছো? আচ্ছা ওকে, এটা তোমরা করো, এটা করো। আমি সমাধান করে দিলাম, দেখেন আমি সমাধান করে দিলাম। তাহলে কি হবে বলেন তো? ইনডিরেক্ট নাকি? দা টিচার, কি দিলাম? দা টিচার অ্যাডভাইস, ADVISED অ্যাডভাইস, টোল্ড দিতে পারেন, কোনো সমস্যা নাই। দা স্টুডেন্ট অ্যাডভাইস দা স্টুডেন্ট নাকি? দা টিচার অ্যাডভাইস দা স্টুডেন্ট। তারপরে কি দিব বলেন তো? টু কানেক্ট করলাম, ঠিক আছে। টু ফলো, কি দিলাম? ফলো মাইটা কার কাছে যাবে বলেন? সাবজেক্টের কাছে। সাবজেক্টের প্রোনাউন কি? হি। তাহলে এখানে মাই 3 নম্বরে আছে, পজেসিভে আছে, তাহলে হির পজেসিভ হবে হি নাকি? एग्जांपल EXAMPLE एग्जांपल নাকি? এরপরে নতুন একটা বাক্য শুরু হয়েছে না? হ্যাঁ, যদি এরকম নতুন কোনো বাক্য শুরু হয় কনজাংশন দিয়ে, কম্পাউন্ড সেন্টেন্স কিংবা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দেয়, তাহলে উভয় সেন্টেন্স কি করতে হবে? টেন্সগত পার্সনগত পরিবর্তন করে দিতে হবে। তাহলে বলেন আইটা কার কাছে যাবে? হোয়াট, কি হবে? হোয়াট আইটা কার কাছে যাবে বলেন? সাবজেক্টের কাছে যাবে। সাবজেক্ট কি আছে? টিচার, তাহলে হবে হি। কি কথা বুঝছেন? সের পাস্ট টাইম কি হবে? সেড। ঠিক আছে। টু আর প্রিপজিশনের পরে যদি কোনো ইউ থাকে তাহলে অবজেক্ট হিসেবে আছে।
কারণ প্রিপজিশনের পরে কোনো পার্সোনাল প্রোনাউন আসলে সেটা অবজেক্ট হিসেবে থাকে। তাহলে এখানে ইউ অবজেক্ট হিসেবে আছে, তাই না? তাহলে ইউ কার কাছে যায়? অবজেক্টের কাছে যায়। স্টুডেন্টের প্রোনাউন কি হচ্ছে? দে। তাহলে এখানে হবে দেন। দেন কি বুঝতে পেরেছো না? অবশ্যই বুঝা গেছে। আচ্ছা, এবার এখানে ফ্লোটা থাকে যাবে। হ্যাঁ, টুল পরে তো মূল ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এবার লক্ষ্য করেন। তাহলে আমি নেগেটিভ দিয়ে দিলাম, ঠিক আছে। আর আদেশ উপদেশ যদি কোনো কিছুই না বোঝায় তাহলে টোল দিবা, ঠিক আছে। আচ্ছা, সর্বদাই টোল ব্যবহার করা যায় মনে হয়, কথা বুঝছেন? আচ্ছা, এটা নিজে নিজে করেন দেখি। ই নাম্বার एग्जांपल, তাই না? এফ। আচ্ছা, এফ নাম্বার। আচ্ছা, এভাবে দিলাম যে দা মেন said to me, the man said to me, নাকি? আচ্ছা, give me কি দিলাম? give me some money, give me some money to buy some food. আচ্ছা, এবার লক্ষ্য করে তাহলে এটা তোমরা করো দেখি। তাহলে আমাদের ইন্ডিকেট করতে হবে, তাই তো? তো তোমাদের আমি সময় দিয়েছিলাম, তাই এখন দেখো তাহলে কি হতে পারে। দা ম্যান কি দিলাম? দা ম্যান। আমি দিয়ে দিলাম টোল্ড। একটা লোক আমার কাছে টাকা দেবে, সে তো আমাকে আদেশ করতে পারে না, তাই না? তাহলে দিলাম দা ম্যান। রিকোয়েস্ট প্লিজ থাকলে, এখন তো এখানে প্লিজ নাই, তাহলে দা ম্যান টোল্ড মি। দা ম্যান টোল্ড মি। তারপর হচ্ছে টু গিভ। টু গিভ বলেন তো, মিটা কার কাছে যাবে? ম্যানের কাছে। তাহলে ম্যানের প্রোনাউন কি? হি। তাহলে হবে হিম। কি নয়ন বুঝছো? তারপর হচ্ছে সাম কি হবে? মানি। তারপর টু বাই সাম ফুড, এফ ডবল ও ডি। ঠিক আছে, এবার আমরা মুখে মুখে কিছু বলি। বলেন তো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। কি বললাম? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সদা সত্য কথা বলো। কি হবে বলেন? অলওয়েজটা কি করবেন? স্যার একটু শোনান। তুলে দিব। অলওয়েজটা তুলে শেষে আনতে হবে। শুনেন, দ্য টিচার কি বললাম? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তার হবে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। মানে ওটা শেষে করে দিবা। হ্যাঁ, মানে অলওয়েজটা বাক্যের শেষে করে দিবা। কি কথা কি বুঝছেন? আচ্ছা, আর যদি থাকে নেভার, কি থাকে? নেভারকে তো আমরা ডোন্টকে তুলে দিতাম না, কিন্তু নেভারটাকে তোমরা আবার শেষে ইভার করে দিবা। এরকম যদি এইভাবে বলি, দ্য ম্যান অর্থাৎ মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বললো, কমা নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলি না। তাহলে কি হবে? মাই ফাদার ফরবেড মি। এখানে ফরবেড শব্দটা ইউজ করে ফেলেছি না? আচ্ছা, ফরবেড মি টু টেল এ লাই ইভার। কথা বুঝছো? এইভাবে আর কি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে নেভার আর অলওয়েজের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, তো এটা তোমরা একটু এভাবে মনে রাখবা আর কি, বুঝতে পেরেছো? এখন আমাদের যেই জিনিসটা করা লাগবে সেটা কি? আচ্ছা, এবার লেট প্লাস পার্সোনাল যদি অবজেক্ট থাকে, কি বললাম? লেট প্লাস পার্সোনাল অবজেক্ট থাকলে কি করবেন? এই পদ্ধতিটা আমরা এখন করব, ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করেন। এখন আমরা করব কি? লেট প্লাস আস। শুনেন, লেট প্লাস যদি আস থাকে, কি থাকে? লেট প্লাস আস থাকলে একটা নিয়ম আছে, আরেকটা আছে লেট প্লাস কি দিলাম? লেট প্লাস আস ছাড়া। কি ছাড়া? আস ছাড়া, মানে লেটের পরে যদি আস না থাকে আর কি, আস ছাড়া অন্য কোনো অবজেক্ট, আচ্ছা, অন্য কোনো অবজেক্ট বলতে কি রকম? আমি একটা উদাহরণ দিই, যেমন লেট মি, কি বললাম? লেট মি, লেট হিম, লেট দেম, কি দিলাম? লেট দেম, লেট রহিম, এরকম করে ডু দা ওয়ার্ক। এই যে লেটের পরে কি আস বসাইছি? না, বসাই নাই। আর যদি বলি লেট আস ডু দা ওয়ার্ক,
চলো কাজটা করি, এটা একটা প্রস্তাব। চলো লেট আস ডু দা ওয়ার্ক, WORK। এখন আমি যে জিনিসটা তোমাদের বোঝাতে চাচ্ছি, লেটের পরে যদি আস থাকে, কি থাকে, তাহলে একটা নিয়ম, আর লেটের পরে যদি আস না থাকে অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে আরেকটা নিয়ম। ঠিক আছে, প্রথমে আমরা পড়ব লেটের পরে যদি আস থাকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা যায়। কি বুঝতে পেরেছেন? আচ্ছা লক্ষ্য করে, তাহলে কোনটা পড়বো বলো? আচ্ছা মিশাবো না তো, দেখেন এটা পড়বো লেটের পরে আস থাকলে কিভাবে পরিবর্তন করবেন, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। আচ্ছা দেখেন, প্রথমে আগে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ইউজ করবেন, ওটা তো লাগে। তারপরে হচ্ছে প্রপোজ টু দিবেন, PROPOSED। প্রপোজ অনেক রিকোয়েস্ট করলাম স্যার। আচ্ছা নাও, অথবা সাজেস্টেড, ডন্ট সাউন্ড, SUGGESTED, সাজেস্টেড। সাজেস্টেড এর আবার টু ইউজ করা যাবে না। তারপরে রিপোর্টিং ভাবে অবজেক্ট বসাবেন, কি বুঝতে পারছো? এরপরে তোমরা ডেট বসাবো, কি ডেট বসাবো। ডেট বসানোর পর লেট তুলে দিবা, কি দিবা? লেট তুলে দিয়ে এবার আমরা উই নিব, না হলে দে নিব। তারপরে একটা অতিরিক্ত শুট বাড়াই নিব, বাড়াই নেওয়ার পর এরপরে লেটের পরে একটা ভিওয়ান থাকবে, কিন্তু এরপর থেকে ভিওয়ান থেকে বাকি অংশ অন্য অন্য পরিবর্তন যদি থাকে আর কি। কি কথা কি বুঝছো? এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কি উই নিব না দে নিব, এটা একটু পয়েন্ট করবা, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে, ভালো করে বুঝেন। যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টের স্থলে উভয় পাশে থার্ড পারসন থাকে, কি বললাম? উভয় পাশে থার্ড পারসন থাকে, তাহলে আমাদেরকে নিতে হবে দে। আর এই নিয়মের যদি হেরফের ঘটে, অথবা রিপোর্টিং ভার্বের সাবজেক্টে আছে ফার্স্ট পারসন, অবজেক্টে আছে থার্ড পারসন, অথবা অবজেক্টে আছে ফার্স্ট পারসন, সাবজেক্টে আছে থার্ড পারসন, সেক্ষেত্রে তোমাদের উই নিতে হবে। মাথার উপর দিয়ে গেল থার্ড পারসন হলে দে, উভয় পাশে। আর থার্ড পারসন যদি না হয়, ফার্স্ট পারসন হয়, থার্ড পারসন হয়, তাহলে উই নিতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা এক্সাম্পল দিলেই তো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় নাকি? কথা বুঝছো? এই জন্য বলি রুলস আর নাথিং, এক্সাম্পল ইজ এভরিথিং। আচ্ছা দেখেন, লক্ষ্য করেন, দা টিচার কি দিলাম? দা টিচার, দা টিচার সেড টু দা স্টুডেন্ট, কি বললাম? দা টিচার সেড টু দা স্টুডেন্ট, মানে শিক্ষক ছাত্রছাত্রীদের বলল, কমা ইনভার্টেড কমা দিয়েছে, লেটস গো ফর এ ওয়াক, মানে চলো বেড়াতে যাও যাই, ঠিক আছে? এখন দেখেন লক্ষ্য করেন তো, এখানেও থার্ড পারসন, এখানেও থার্ড পারসন আছে না? তাহলে আমাদের পরিবর্তনটা কিভাবে হবে লক্ষ্য করেন, ইনডিরেক্ট করতে হবে, তাই তো? তাহলে কি হবে? দা টিচার কি হবে বলেন? আমি ইয়া দিলাম, প্রপোজ দিলাম নাকি? PROPOSED, প্রপোজ টু কাদেরকে প্রস্তাব দিল? দা স্টুডেন্ট, ঠিক আছে? এরপরে কি হবে বলেন? এইবার ইনভার্টেড কমা তুলে কি হবে? এই যে ডেট হবে, ঠিক আছে? ডেট হওয়ার পর তারপরে কি হবে বলেন? এবার উই শুড নিব না দে শুড নিব বলো? দেখো এখানেও থার্ড পারসন, এখানেও থার্ড পারসন, তাহলে হবে দে নিতে হবে। তাহলে কি হবে? লেট আস তুলে দিতে হবে, তাহলে নিতে হবে দে শুড গো ফর এ ওয়াক, WALK, শেষে কি হয়ে যাবে? ফুল স্টপ, পরিবর্তন হয়ে সব ফুল স্টপ হয়ে যাবে। স্যার যদি সিঙ্গুলার প্লুরাল হয়, মানে ভাই যেন স্যার দা স্টুডেন্টস, ওটা তো স্যার ওটা যেটাই থাকুক না কেন, পার্সনকে ভ্যারি করবে না। আচ্ছা আরেকটা দেখেন, তাহলে আমি ওর কথাটা এর অনুসারে দিচ্ছি, লক্ষ্য করেন। ও আচ্ছা, এটা লক্ষ্য করেন, আই সেড টু হিম, আমি তাকে বললাম ইনভার্টেড কমা শুরু করা দিয়ে বললাম যে কি বলেন? লেটস গো, কি দিলাম? লেটস গো, চলো যাই, ঠিক আছে? ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম। আচ্ছা এটা তোমরা পড়ে দেখাও দেখি। ওকে লক্ষ্য করেন, তাহলে দেখো এখানে আছে ফার্স্ট পারসন, এখানে আছে থার্ড পারসন। আচ্ছা তাহলে আমাদের এখানে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের মধ্যে পার্থক্যটা কি? আই সাজেস্টেড দিলাম, কি দিলাম? আই সাজেস্টেড। আচ্ছা দিলাম, যে কোনো একটা দিলাম, আই সাজেস্টেড। তারপরে কি দিলাম?
হিম, আই সাজেস্টেড হিম, ঠিক আছে। তারপর ইনভার্টেড কমা তুলে কি দিলাম, ড্যাড, ঠিক আছে। আই সাজেস্টেড হিম ড্যাড, ঠিক আছে। এরপরে বলেন এবারে লেটাস তুলে দিতে হবে না, লেটাস তুলে দিয়ে আমরা কি ব্যবহার করব, উই, আমরা কি দিলাম, শুড, কি দিলাম, উই শুড গো, তাহলে হবে আই সাজেস্টেড হিম দ্যাট উই শুড গো। কি কথা কি বুঝছেন? জি স্যার। এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের ইতিকথা। তো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি জানবো। আসলে নিরেশনটা কি বলেন দেখি, প্র্যাকটিসের উপর নির্ভর করবে এটা। আসলে রুলস গুলো আসলে অতটা ইফেক্টিভ না। আচ্ছা একটা কাহিনী বলি তোমাদের। আচ্ছা একটা ওই যে মাওলানা মানে আর কি জলসা করতেছিল, জলসা বক্তা আর কি, জলসা করতে করতে একটা লোকের বাসায় মানে রাত 12টা 1টা বাজে গেছে, একটা লোকের বাসায় আশ্রয় নিছে আর কি রাত্রে। তো তো মাওলানা লোক মনে করো যে এখানে যার বাসায় আশ্রয় নিচ্ছে সে হচ্ছে গরিব লোক, কথা বুঝছো, নিজে খাওয়াবে যে এরকম কোনো নাই। তো বলছে হুজুর একটু রেস্ট নেন, কথা বুঝছো। তো হুজুর জামা কাপড় এই আর কি ওই যে জামাটা খুলে রাখে, মনে করো কোনো বিছানায় শুয়ে আছে আর কি। বলছে হুজুর কিছু আমরা রেডি করি আপনার জন্য, যেহেতু ইয়া খাওয়া দাওয়া কি করছে জানি না। তোমার কি করছে, ওই যে হুজুরের পকেট থেকে টাকা নিয়ে হুজুরের জন্য যা লাগে, কথা বুঝছো, ওই যে কিছু পাইছে ওখান থেকে মানে একবারে সবকিছু আর কি রেডি করে, ওই যে ওর গ্রীষ্মকাল ছিল তো ওর হুজুরের ওয়াইফ ওকে বাতাস করতেছে, কাকে বলো দেখি, ওই যে হুজুরকে। আর হুজুর বলতেছে এত কিছু আয়োজন করার কি দরকার ছিল। হ্যাঁ এখন বলতেছে কি, ওই যে ওই যে হাজবেন্ড বলতেছে হুজুর আমাদের কিন্তু কিছু নাই, আমাদের খালি বাতাসটা, বাতাসটা আপনি বুঝেন, ওই যে ওর ওয়াইফ যে বাতাস করতেছে, আমার খালি বাতাসটা, আপনাদের এইসব মানে আপনার এইসব, কথা বুঝছো। তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি আসলে নেশনের রুলসটা আসলে কিছু না, এখানে প্র্যাকটিসটাই আসল। এখানে যত বেশি প্র্যাকটিস করবেন, অর্থাৎ এখানে ওই যে টাকাটা আছে যেমন অন্যের, ঠিক আছে, খালি বাতাসটা তোমাদের, এরকম এখানে কিন্তু আসলে প্র্যাকটিসটাই আসল, কথা বলছি। প্র্যাকটিস না করলে মানে হবেই না, প্র্যাকটিস অবশ্যই তোমাদের এটা চালিয়ে যাইতে হবে, কথা কি বুঝছো। আচ্ছা ঠিক আছে, আমরা সেন্টেন্সগত পরিবর্তন শেষ করলাম। এখন পেশেজ নিরসনের কিছু কতিপয় খুঁটিনাটি কিছু নিয়ম আছে, মানে পেশেজ নিরসন করতে গেলে, তো ওইগুলো আমরা নিয়মগুলো আর কি নিব, ঠিক আছে। আচ্ছা পরবর্তী ক্লাসে তোমরা যদি এই ক্লাসে করতে চাও তো করাবো, ঠিক আছে। তো